বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী 5.3-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্নই এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদেরকে এক নম্বরে বলা আছে যে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তো আমরা এরকম একটা শব্দ দেখেছিলাম যে বোডমাস, ঠিক আছে, BODMAS, বোডমাস। তো এখানে বিতে ব্র্যাকেট বা বন্ধনী, আমরা জানি বন্ধনী হচ্ছে তিন প্রকার: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপরে ওতে অফ, ঠিক আছে, তার মানে অফ মানে হচ্ছে হতে বা থেকে, বন্ধনী হতে বা থেকে। ডিতে ডিভিশন, প্রথমত ভাগের কাজ করতে হয়। ডিভিশন মানে কি? ভাগ, প্রথমত ভাগের কাজ করতে হয়। এরপরে হচ্ছে এমতে মাল্টিপ্লিকেশন মানে গুণন, তার মানে ভাগের পরেই গুণনের কাজ করতে হয়। এরপরে হচ্ছে এডিশন মানে হচ্ছে যোগ, তার মানে গুণনের পরে যোগের কাজ করতে হয়। আর এসতে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, একদম শেষে বিয়োগের কাজ করতে হয়। তাহলে প্রথমত কার কাজ করতে হয়? ভাগের, তারপরে গুণনের, তারপরে যোগের, তারপরে বিয়োগের। বোডমাস এই শব্দটা আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তাহলে ডিটা যেহেতু আগে আছে এই কারণে ভাগ, এম যেহেতু পরে আছে মাল্টিপ্লিকেশন, এরপরে ভাগের পরে মাল্টিপ্লিকেশন, তারপরে যেহেতু এম এর পরে এ আছে মাল্টিপ্লিকেশনের পরে এতে এডিশন যোগ, এরপরে যেহেতু এস আছে এডিশনের পরে এস সাবস্ট্রাকশন বিয়োগ। ঠিক আছে, আমরা অবশ্যই এই শব্দটা একটু মনে রাখার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে বলা আছে যে নিচের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। তো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো এক্ষেত্রে আমরা গুণ এবং ভাগের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা গুণনের কাজটা যেটা আগে থাকবে আমরা সেটা আগে করার চেষ্টা করব। যেহেতু গুণনটা আগে আছে পরে ভাগটা আছে, তো ক্রমের নিয়ম অনুসারে যেটা আগে থাকবে গুণ এবং ভাগের ক্ষেত্রে আমরা সেটা আগে করব। ঠিক আছে, অথবা আমরা ভাগের কাজও করতে পারবো, তাতে সমস্যা নেই, তবে ক্রমের নিয়মটি ব্যবহার করে আমরা সমাধান করি। তাহলে 7 আসতে 7 আর 8 যদি আমরা গুণ করি, দেখেন 7 আসতে 56, এই মাইনাস মাইনাস 6/2, 6/2। তাহলে 56, এখন এই যে মাইনাস মাইনাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3, ঠিক আছে। তাহলে 56 থেকে যদি আমরা এখন 3 বাদ দিই তাহলে 53। তো এটাই হচ্ছে আমাদের একের 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরে দেওয়া আছে 7 গুণন ফার্স্ট ব্র্যাকেট 8 - 6/2। তো এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমরা সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করব। ঠিক আছে, এখন ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর ভিতরে যেটা যদি ভাগ থাকে তাহলে ভাগ, ভাগ যদি না থাকে তাহলে দেখব গুণন আছে কিনা, তাহলে গুণনও যদি না থাকে তাহলে দেখব যোগ, যোগ যদি না থাকে তাহলে দেখব বিয়োগ। ঠিক আছে, অর্থাৎ ক্রম অনুসারে আমরা দেখব। তো এক্ষেত্রে আগে যেহেতু ভাগ আছে, গুণন নাই, আমাদের ভাগ আছে, আমরা আগে ভাগের কাজ করব। ঠিক আছে, তাহলে 8টা রাখলাম, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এখনও আমাদের ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, কারণ এখানে আরও একটা বিয়োগ চিহ্ন আছে। এখন যদি 8 থেকে আমরা 3 বাদ দিই তাহলে 5, যেহেতু গুণন আকারে ছিল আমরা এগুলো গুণন চিহ্ন দিয়েছি। তাহলে 7 আর 5 যদি গুণ করি, 5 7 35, তাহলে 35 হচ্ছে উত্তর। এরপর আমরা যদি এখন 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন। তো 3 নম্বরে আমাদেরকে কি বলা আছে? 7 গুণন 8 - 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। তো দেখেন ব্র্যাকেটের ভিতরে কি কি আছে? গুণন আছে আর বিয়োগ আছে। তো আমরা আগে কার কাজ করব? গুণনের কাজ করতে হবে, যেহেতু ভাগ নাই আগে গুণন। তাহলে 7 আর 8, 27 56, মাইনাস মাইনাস এই 6 6, এই ভাগ ভাগ 2। আমাদের এখানে যেহেতু ভাগের কাজ শেষ হয়নি, দুইটা চিহ্ন আছে, আমরা একটা চিহ্নের কাজ শেষ করেছি, আরও একটা চিহ্ন আছে, এই কারণে ব্র্যাকেট তুলে দেই নেই। যেহেতু বিয়োগ আছে 56 থেকে 6 বাদ দিলে 50, ঠিক আছে, এই ভাগ ভাগ 2 2, 50কে 2 দ্বারা ভাগ করলে 25 2 50 অর্থাৎ 25 হয়। ঠিক আছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 25। এখন আমরা দেখি 4 নম্বর প্রশ্নটা। তাহলে 7 গুণন ফার্স্ট ব্র্যাকেট 8 - 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 2। তো এখানে আমরা সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে 7 গুণন গুণন 8 থেকে যদি 6 বাদ দিই তাহলে 2, এই ভাগ ভাগ 2 2। এখন এই দুইটার ভিতরে আমরা কোনটার কাজ আগে করব? আমরা ভাগের কাজটা আগে করি। দেখেন 7টা আমরা এখানে রাখলাম, গুণন গুণন 2কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। তাহলে 7 আর 1 গুণ করলে 7 অক্ষে 7 হয়। অথবা আমরা যদি এক্ষেত্রে কি করতাম, আগে যদি গুণনের কাজটা করতাম, দেখেন আমরা যদি এখানে একটু দেখি, তাহলে 7 আর 2 যদি আমরা আগে গুণন করতাম তাহলে কত হচ্ছে? 7 2 14, এরপরে ভাগ 2। তাহলে 14কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 7 হয়।
তো এখানে আমরা ভাগের কাজটা আগে করেও 7 আসছে, আমরা যদি আগে গুণনের কাজটা করতাম তাহলেও আমাদের ভাগ কি আসতো, আমাদের যে সমাধান সেই সমাধান সেম আসতো। গুণন এবং ভাগের ক্ষেত্রে আমরা গুণনটা আগে থাকলে গুণনটা আগে করব ক্রমের নিয়ম অনুসারে, ঠিক আছে, এরপরে আমরা ভাগটা করব। তো দেখেন আমরা যেভাবেই করি না কেন গুণনের কাজ আগে করলেও আমাদের অ্যান্সার যা আসবে, ভাগের কাজ আগে করলেও আমাদের অ্যান্সার তাই আসবে, ঠিক আছে। এখন 3 নাম্বার, আচ্ছা এখন আমরা যদি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার হবে, এখানে আমরা 3 নাম্বার দিয়েছি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলা আছে যে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করা, অর্থাৎ ওই যে বোর্ড মাস যে শব্দটা, সেই শব্দটা ব্যবহার করে আমাদের এগুলো সমাধান করতে হবে, অথবা হিসাবের নিয়মটি দেখেন। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি প্রথম যে সমাধানটা, এক্ষেত্রে আমাদের কি আছে, দুইটার ক্ষেত্রেই যোগ আছে, তাই না। তো আমরা আগে কি করব, যে কোনো দুইটা আগে যোগ করব। তাহলে আমরা আগে প্রথম দুইটা যোগ করব, তাহলে 4 আর 7, 7 আর 4 কত, 11, 11-র 1 হাতে থাকে হচ্ছে 1, 1 আর 8 9, 9 আর 2 10, 11, 11-র আবার 1 হাতে থাকে 1, 1 আর হচ্ছে এখানে 7, 1 আর 7 8, ঠিক আছে, 8। তাহলে আমরা এই যে 724 আর হচ্ছে আমাদের হচ্ছে 87 বিয়োগ করে আমরা কত পাইলাম, 811 পাইলাম। এরপরে যোগ যোগ এই যে 13। এখন আমরা এইটার সাথে এটা যোগ করি, তাহলে 1 আর 3 যোগ করলে 4, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে হচ্ছে 8, তাহলে 824। তো এটাই হচ্ছে অ্যান্সার 2 নাম্বার। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে 4, এখানের একক স্থানীয় অঙ্ক 6, আমরা যেহেতু এটার থেকে 76 বিয়োগ করব, তাহলে এটাকে 14 ধরবো, 4কে 14 ধরবো, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে থাকে হচ্ছে কত, 1, 1 আর সাথে 8, এখানে আবার 2, 2কে আবার 12 ধরবো, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকে 1, 1 এখানে আমরা মনে মনে রাখবো, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে 548। এরপরে মাইনাস মাইনাস 24, 8 থেকে 4 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 5, ঠিক আছে, তার মানে 524, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর প্রশ্নটা। তো দেখেন তাহলে 20 গুণন ফার্স্ট ব্র্যাকেট 66 গুণন 50 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 20 গুণন, তাহলে আমরা যদি এই দুইটা গুণন করি, দেখেন 66কে যদি আমরা 50 দ্বারা গুণন করি, আমরা একটু এখানে গুণন করেছি, 0 দ্বারা 6কে গুণ করলে 0, 0 দ্বারা 6কে গুণ করলে 0, যেহেতু দশকের অঙ্ক দ্বারা গুণ করব এই কারণে এখানে একটা 0 নেব। তাহলে 5 6 30-এর 0, হাতে থাকে হচ্ছে 3, 5 6 30 আর 3 33, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 3 3 3 3, ঠিক আছে, তার মানে 3300। তাহলে এই দুইটা গুণ করে আমরা পাইলাম হচ্ছে 3300। এখন বিশের সাথে এটা গুণ করতে হবে। তো দেখেন এটা যদি আমরা গুণন করি, আমরা সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করেছিলাম আশা করি আমাদের মনে আছে, তো সেভাবে একটু করার চেষ্টা করি। তাহলে গুণ্য এবং গুণকের ডান পাশের শূন্যগুলো আমরা এভাবে রাখবো, ঠিক আছে, গুণ্য এবং গুণকের ডান পাশের শূন্যগুলো এভাবে রাখবো। এখন এই যে 2 দ্বারা এই 33কে গুণ করবো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। তো এখানে আমরা মোটে কয়টা শূন্য রাখছিলাম, 2টা, উপরে 2টা, নিচে একটা, 3টা। গুণফলে আমরা 3টা শূন্য বসে দেবো, তাহলে আমাদের এটাই হয়ে গেল গুণফল। তাহলে 20 আর হলো 3300 গুণ করলে হবে 6000, তাহলে এটা আমাদের কত, 66000, ঠিক আছে। তো 66000 আমরা পেয়ে গেলাম। এরপর আমরা 4 নাম্বারটা দেখি। তাহলে 4 গুণন 92 গুণন 25, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম দুইটা আগে গুণন করি। তাহলে 92কে যদি আমরা 4 দ্বারা গুণ করি, 4 দুগুণ 8, 4 নং 36, তাহলে 368। এরপর গুণন গুণন 25। এখন 368কে 25 দ্বারা গুণ করবো। 368কে যদি আমরা 25 দ্বারা গুণন করি, দেখেন তাহলে 5 দ্বারা গুণ করলে 5 8 40-এর 0, হাতে থাকে 4, 5 6 30 আর 4 34-এর 4, হাতে থাকে 3, 3 5 15, 15 আর 3 18। দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব। তাহলে 2 দ্বারা 8কে গুণ করলে 8 দুগুণ 16, 16 6, হাতে থাকে হচ্ছে 1। 2 দ্বারা 6কে গুণ করলে 6 দুগুণ 12, 12 আর হাতের 1 13, 13 3, হাতে থাকে হচ্ছে 1, 3 দুগুণ 6 আর 1 7। তাহলে 0 0 যোগ করলে 0, 4 আর 6 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, 1 আর 3 4, 4 আর 8 12, 12 2, হাতে থাকে 1, 1 আর 7 8, 8 আর 1 9, তাহলে 9200। তো এই দুটো আমরা গুণ করলে পাই হচ্ছে 9200। আচ্ছা, এরপরে আমরা 5 নাম্বারটা একটু দেখি। তাহলে 32 গুণন 25। তাহলে আমরা যদি 32কে 25 দ্বারা গুণ করি, 5 দুগুণ 10, 10-এর 0, হাতে থাকে হচ্ছে কত, 1, 3 5 15 আর হাতের 1 16।
দশকের অঙ্ক দ্বারা গুণ করবো, এই কারণে এখানে একটা শূন্য নেব। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 0 আর 0 যোগ করলে 0, 6 আর 4 যোগ করলে 10, 10 এর 0 হয়ে থাকে 1, 1 আর 6 7, 7 আর 1 8। তাহলে আমরা যদি 32 আর 25 গুণ করি তাহলে পাবো হচ্ছে 800। তো এখন দেখেন 97 গুণন 8, ঠিক আছে। তো আমরা যদি 97কে 8 দ্বারা গুণ করি, 27 56, 56 6, হাতে থাকে হচ্ছে কত 5, তাহলে 8 নং 72, 72 আর 5 77। তো আমরা যদি 97 আর 8 গুণন করি তাহলে আমরা পাই হচ্ছে 776, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি 3 নম্বর প্রশ্নগুলো কি বলা আছে। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। আমাদেরকে কিছু সমস্যা দেওয়া আছে 3 নম্বরের, তো এগুলোকে কি করতে হবে, সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে হবে। যেমন 1 নম্বরে দেওয়া আছে যে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। ঠিক আছে, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তো এটাকে আমরা হচ্ছে এভাবেও করতে পারি। আমরা পরে গাণিতিক বাক্যে কীভাবে প্রকাশ করে আমরা একটু দেখতেছি, আগে এভাবে একটু দেখি। দেখেন যে 5টি পেন্সিলের দাম দেওয়া আছে কয় টাকা, 60 টাকা। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তাহলে 5টার দাম যদি 60 টাকা হয়, এই 60 টাকা থেকে আমাদের একটার দাম কত হবে সেটা বের করতে হবে। 5টার দাম হয়েছে 60 টাকা, তাহলে একটার দাম কি হবে, কমবে। এ কারণে 60কে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে 60কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, যেহেতু 5টার দাম 60 টাকা, তো 60কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে 12। দেখেন 60কে আমরা ভাগ করেছি, তাহলে 6-এর ভিতরে 5 যায় হচ্ছে একবার, তাহলে 5 লিখলাম, 6 থেকে 5 বাদ দিলে 1, আর এখানে হচ্ছে শূন্যটা রাখলাম, তাহলে 10-10-এর ভিতরে 5 যায় 2 বার, ঠিক আছে, 5 দুগুণে 10। তাহলে আমরা 60কে 5 দ্বারা ভাগ করলে পাই 12, তাহলে 12 টাকা। একটা পেন্সিলের দাম 12 টাকা। আমাদেরকে বলছে 9টি পেন্সিলের দাম কত, তাহলে একটা পেন্সিলের দাম পেয়ে গেছি। এখন একটা পেন্সিলের দামকে 9 দ্বারা গুণ করলে 9টার দাম পেয়ে যাব। তাহলে 9টি পেন্সিলের দাম 12 গুণন 9, আমরা যদি গুণন করি তাহলে 9 দুগুণে 18, 8 হাতে থাকে হচ্ছে 1, 9কে 9, 9 আর 1 10, 108 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর হবে কত, 108 টাকা। তো দেখেন এটাকে আমরা এভাবেও সমাধান করতে পারি। আমাদেরকে কি বলছিল, আমাদেরকে বলছিল যে হচ্ছে 5টি পেন্সিলের দাম কত টাকা, 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। যেহেতু 5টি পেন্সিলের দাম 60 টাকা দেওয়া আছে, ঠিক আছে, এই 60কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, একটা পেন্সিলের দাম পেয়ে যাব। তো দেখেন আমরা এখানে কি করছিলাম, 60কে 5 দ্বারা ভাগ করেছিলাম, ভাগ করে কি পাইছিলাম, একটা পেন্সিলের দাম পাইছিলাম। তো 60কে ভাগ 5, 60কে 5 দ্বারা ভাগ করলে একটা পেন্সিলের দাম পাবো। সেই একটা পেন্সিলকে গুণন 9, অর্থাৎ 9 দ্বারা গুণ করলে আমাদেরকে যেহেতু বলছিল যে হচ্ছে কি 9টি পেন্সিলের দাম কত, তাহলে 9 দ্বারা গুণ করলে আমরা 9টা পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে 60কে 5 দ্বারা ভাগ করলে 12 গুণন 9, তাহলে 12 আর 9 গুণন করলে হয় 108, যা আমরা আগেই দেখিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য এবং এভাবে আমাদেরকে সমাধান করতে হবে। এখন আমরা যদি 3-এর 2 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে যে ভাজক ভাগশেষের 3 গুণ, ভাজক ভাগশেষের 3 গুণ, ভাজকটা কার 3 গুণ, ভাগশেষ যেটা অবশিষ্ট থাকে তার 3 গুণ, এবং ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, ভাগশেষের 3 গুণ, আর ভাগফলটা আবার হচ্ছে ভাজকের 4 গুণ, ঠিক আছে। এখন বলতেছি যে ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত, ঠিক আছে। তো দেখেন আমরা কি জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। আমাদেরকে যেহেতু ভাজ্য বের করতে বলতেছে, তাহলে ভাজ্য সমান আমরা কি জানি, ভাজক গুণন ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজকটা এখানে কি বলছিল, ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ, আর ভাগশেষ দেওয়া ছিল কত, 2। তাহলে ভাগশেষ যদি 2 হয় তাকে 3 দ্বারা গুণ করলে কি হয়ে যাবে, ভাজক ভাগশেষের 3 গুণ ভাজকটা পেয়ে যাব। তাহলে আমরা ভাগশেষকে 3 দ্বারা গুণ করে ভাজকটা পাইলাম। এরপরে গুণন, এখন আবার বলছে যে ভাগফল, ভাগফল এখানে কত, তো আমাদেরকে বলছিল যে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাজক কোনটা, 2 গুণন 3, ভাজক হচ্ছে 2 গুণন 3। তো এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে আমরা ভাগফল পেয়ে যাব। তাহলে 2 গুণন 3 এটাকে ব্র্যাকেটে রেখে আমরা গুণন 4 দিয়েছি। দেখেন এই দুটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখেছি, ঠিক আছে। আমরা যদি এই যে ভাজক 2 গুণন 3 এটাকে যদি আমরা কি করি, 4 দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমরা ভাগফল পাবো, কারণ বলছিল ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে এটা যেহেতু ভাজক, তো একে 4 দ্বারা গুণ করলেই তো আমরা কি পেয়ে যাব, ভাগফল পেয়ে যাব। তার কারণে এই দুটো আমরা কি করেছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে রেখেছি। তারপরে আবার হ্যাঁ, এরপরে হচ্ছে প্লাস, এই যে প্লাস ভাগশেষ, ভাগশেষ হচ্ছে আমাদের কত, 2, সেই 2 বসাইলাম। তো এখন দেখেন গুণ করি, 3 দুগুণ 6, গুণন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমরা যদি 2 আর 3 গুণ করি, 3 দুগুণ 6, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, গুণন 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যোগ 2, 2, ঠিক আছে। তো এখন এই 6টা রাখলাম, 6 আর 4 যেহেতু গুণন আকার আছে, 4 6 24, এখানে গুণন ছিল, গুণন দিয়ে দিলাম, প্লাস 2।
তাহলে আমরা আগে গুণনের কাজ করব। 24কে 6 দ্বারা গুণ করলে দেখি কত হয়, 4 6 24 4, হাতে থাকে হচ্ছে কত 2, 6 2 12 আর 2 14। তাহলে আমরা 6 আর 24 গুণ করলে পাই হচ্ছে 144, আর এখানে হচ্ছে যোগ 2, তাহলে 144 এর সাথে 2 যোগ করলে 146। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 3 নম্বরে আমাদেরকে কি বলা আছে। 3 নম্বরে আমাদেরকে বলা আছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। জনাব শম্পার মাসিক বেতন কত, 7,500 টাকা, ঠিক আছে। তো বলতেছে যে প্রতি মাসে তার খরচ হয় 7,200 টাকা। মাসিক বেতন 7,500 টাকা, খরচ হয় 7,200 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? প্রতি মাসে তার যদি খরচ হয় 7,200 টাকা, তাহলে 7,200 টাকা খরচ হওয়ার পরে যে টাকাটা থাকতেছে তিনি সেইটা হচ্ছে কি করেন, জমা করেন। এখন বলতে তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন। তাহলে আমরা জানি হচ্ছে এক বছর সমান কত মাস, 12 মাস। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে দেখেন, এই যে 7,500 টাকা হচ্ছে তার মাসিক বেতন, আর তিনি খরচ করে হলো 7,250 টাকা। তাহলে আমরা যদি 7,500 থেকে 7,200 বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, এক মাসের তার হচ্ছে আয় পাবো, বা এক মাসে কত টাকা জমা করেন আমরা কিন্তু সেটা পেয়ে যাব, তাই না। তো সেই কারণে এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখেছি। তো এটা বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক মাসের জমা, বা এক মাসে কত টাকা তার আয় হয় সেটা পাবো। তো এখানে 12 মানে কি, আমরা জানি এক বছর সমান 12 মাস, যেহেতু বলছিল তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন। তো এই যে এক মাসের যে আয়টা 7,500 থেকে 7,250 বিয়োগ করলে যে আয়টা পাবো, সেটাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা এক বছরের তার জমা টাকার পরিমাণ পেয়ে যাব। তো দেখেন 7,500 থেকে 7,250 যদি আমরা বিয়োগ করি, তাহলে পাই হচ্ছে 250, ঠিক আছে। তাহলে 250কে আমরা যদি এখন 12 দ্বারা গুণন করি, কত দ্বারা, 12 দ্বারা। দেখেন 250কে আমরা 12 দ্বারা গুণ করব। তো আমরা এখানে একটা শূন্যকে বাদ দিয়ে আমরা যদি গুণন করি, তাহলে 25কে 12 দ্বারা গুণ করলে কত হয়, 5 2 10 শূন্য, আর এটাকে হচ্ছে 1 2 2 4 আর 1 5, 10 অঙ্কের কাজ করবে, কারণ এখানে একটা শূন্য নিলাম, 5 অক্ষে 5 2 অক্ষে 2, তাহলে 0 0 5 5 10 শূন্য, হাতে থাকে 1 1 আর 2 3, আর এখানে যে আমরা একটা শূন্য বাদ দিয়েছিলাম গুণফলে সেই শূন্যটা বসাবো, তাহলে 3,000। তার মানে তিনি হচ্ছে এক বছরে কত টাকা এক বছরে কত টাকা জমাতে পারবেন, 3,000 টাকা। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। দেখেন এখানে কি বলছিল, যে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা আছে। রূপা আর হচ্ছে মনির কাছে একসাথে বা একত্রে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। তাহলে কার বেশি রয়েছে, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি, অর্থাৎ মনির 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে আমরা এখন সেটা বের করব। তো তাহলে গাণিতিক বাক্যটা আমাদের কি হবে দেখেন, আমরা যদি এই প্রশ্নটাকে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে সমাধান করতে চাই, তাহলে রূপা আর মনির, ঠিক আছে, মোট টাকা হচ্ছে 875 টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে মনির হচ্ছে 125 টাকা বেশি। তো আমরা এই মোট টাকা থেকে যদি 125 টাকা যদি বাদ দেই, তাহলে যে টাকাটা পাবো সেটা হচ্ছে মনি আর রূপার দুইজনার সমান টাকা থাকবে, ঠিক আছে। দুইজনার একত্রে সমান টাকা থাকবে, অর্থাৎ 875 থেকে যদি 125 বাদ দিই, তাহলে দুইজনার মোট টাকা থাকবে, এবং এই টাকাটা দুইজনে সমানভাবে ভাগ করে নিতে পারবেন। তো সেটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, যেহেতু ব্যক্তি দুইজন, তাহলে আমরা কি পাবো, একজনের টাকার পরিমাণ পেয়ে যাব। 2 দ্বারা ভাগ করলে যে কোনো একজনের টাকা পেয়ে যাব। তাহলে দেখেন 875 থেকে আমরা যদি 125 বাদ দিই, তাহলে হয়েছে 750 টাকা। তাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় 375 টাকা। তো আমরা বলতে পারি রূপার কাছে আছে 375 টাকা, ঠিক আছে। যেহেতু মনিরের টাকা বেশি, রূপার টাকা বেশি নয়, তাহলে রূপার হবে কত টাকা, 375 টাকা। তাহলে মনিরের কাছে কত থাকবে, এই যে 375, এটার সাথে আরও হচ্ছে ওই 125 আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 375 সাথে আমরা যদি 125 যোগ করি, তাহলে 500 টাকা হয়ে গেল। তাহলে মনিরের কাছে আছে হচ্ছে 500 টাকা। আচ্ছা, এখন দেখেন আমরা যদি হচ্ছে 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, 5 নম্বর প্রশ্নটা এখানে কি বলা আছে, যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতা আর হচ্ছে পুত্রের বয়সের সমষ্টি, দুইজনার পিতা আর পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের যত বয়স তাকে যদি 4 দ্বারা গুণ করা হয়, তাহলে পিতার বয়স হয়ে যাবে। সেটাই বলছি যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ।
মনে করো যদি পুত্রের বয়স 5 বছর হয়, সেই 5কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়স পেয়ে যাব, ঠিক আছে। অথবা পুত্রের বয়স যদি 6 বছর হয়, তাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়স হয়ে যাবে 4 6 24 বছর, তাই না। এখন বলছে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত। তো দেখেন আমরা কি বলতে পারি যে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। আমরা পুত্রের বয়সটাকেই আমরা পুত্রের বয়সের কি বলতে পারি, 1 গুণ বলতে পারি। তাহলে পিতার বয়স কত হবে, বলছিল পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়সের 4 গুণ পিতার বয়স। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, ঠিক আছে, পিতার বয়স আর হচ্ছে পুত্রের বয়সের সমষ্টি। এই যে পুত্রের বয়স ছিল পুত্রের বয়সের 1 গুণ, আর পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ, তাহলে কি হবে, পুত্রের বয়সের 5 গুণ হবে। পিতার পুত্রের বয়সের সমষ্টি মোটে কি হবে, পুত্রের বয়সের 5 গুণ, 1 আর 4 মিলে 5 গুণ হয়ে গেল, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নেই দেওয়া ছিল পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর, তাহলে আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টির জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে 55 বছর, ঠিক আছে। আর এই পাশে আমাদের আছে হলে পুত্রের বয়সের 5 গুণ। তো এই পুত্রের বয়সের 5 গুণটা ডান পক্ষে আছে, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর 55 বছরটা বাম পক্ষে আছে, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। এতে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ একই সাথে আমরা হচ্ছে ডান পাশটাকে বাম পাশে নিয়ে এসেছি, বাম পাশটাকে ডান পাশে নিয়ে গেছি, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন এই যে পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়সের সাথে যে 5 গুণন আকারে আছে, তাহলে পুত্রের বয়স সমান সমান এ পাশে আছে 55 বছর, এই 5টা এই পাশে গুণন আকারে ছিল পুত্রের বয়সের সাথে, এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 55 ভাগ 5, তাহলে 55কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 11 বছর। 5-এর ভিতরে 5 যায় একবার, আবার 5-এর ভিতরে 5 যায় একবার, তাহলে আমরা পাইলাম হচ্ছে 11 বছর, ঠিক আছে। তো এটা আমরা কার বয়স পাইলাম, পুত্রের বয়স পাইলাম হচ্ছে 11 বছর। যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, এই পুত্রের বয়সকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়স পেয়ে যাবো। অতএব পিতার বয়স 11 গুণন 4, 4 11 44 বছর, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 6 নম্বর প্রশ্নটা যদি একটু দেখি, এখানে বলা আছে যে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। তাহলে 4টি মুরগি আর হচ্ছে 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত। তো তাহলে আমাদেরকে দেওয়া আছে একটি হাঁসের দাম 85 টাকা এবং 3টি হাঁসের দামের কথা বলছিল, 4টি হাঁস আর হচ্ছে 4টি মুরগি আর হচ্ছে 3টি হাঁস। তো একটা হাঁসের দাম 85 টাকা হলে 3টা হাঁসের দাম কত। এই একটা হাঁসের দামকে আমরা 3 দ্বারা গুণ করলে 3টে হাঁসের দাম পেয়ে যাব। তো 85কে 3 দ্বারা গুণ করলে 3 5 15, 5 আহে থাকে 1, 3 8 24 আর 1 25, তাহলে 255 টাকা, ঠিক আছে। 3টি হাঁসের দাম 255 টাকা। আমাদেরকে দেওয়া ছিল 4টা মুরগি আর 3টে হাঁসের দাম একত্রে 639 টাকা। তো আমরা 3টা কি হাঁসের দাম পেয়ে গেছি। তো 4টা মুরগি আর 3টে হাঁসের দাম 639, এখান থেকে আমরা যদি 3টা হাঁসের দাম 255 টাকা বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা শুধু 4টি মুরগির দামটা থাকবে সেটা আমরা পেয়ে যাব, তাই না। তো দেখেন 639 থেকে যদি 255 বিয়োগ করে 9 থেকে 5 বাদ দিলে 4, হাতে থাকে না, 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে থাকে 1, 1 আর 2 এর 3, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ 384 টাকা, ঠিক আছে। তাহলে 4টি মুরগির দামও আমরা পেয়ে গেলাম, আবার হচ্ছে 3টি হাঁসের দামও আমরা আগে বের করেছি, ঠিক আছে। এখন আমাদেরকে বলছিল প্রশ্নে যে একটি মুরগির দাম কত, একটি মুরগির দাম কত। তো আমরা দেখেন এখানে 4টি মুরগির দাম পাইলাম হচ্ছে 384 টাকা। তাহলে একটা মুরগির দাম কত হবে, এই যে 4টা মুরগির দামকে 4 দ্বারা ভাগ করলে আমরা একটা মুরগির দাম পাবো। তো 384কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 96 টাকা হয়। দেখেন 384কে 4 দ্বারা ভাগ করছি, তো 3-এর ভেতরে যেহেতু 4 যায় না, পরবর্তী আরও একটা অঙ্ক 8 নিলাম, তাহলে 38, 38-এর ভেতরে 4 কয় বাদ যায়, 4 নং 36, তাহলে এখানে ভাগ করে 9 বসালাম, 8 থেকে 6 বাদ দিলে 2, 3 3 মিলে গেলে 0, বাম পাশে 0 বসানো, পরবর্তী অঙ্ক 4 নামাইলাম, 24, 24-এর ভেতরে 4 কয় বাদ যায়, 6 বাদ যায়, 4 6 24, তাহলে 96, ঠিক আছে। তাহলে 96 টাকা, একটি মুরগির দাম 96 টাকা। সর্বশেষ আমাদের যে 7 নম্বর প্রশ্নটা আছে, 7 নম্বরে 1 এবং 2 দুইটা প্রশ্ন আছে। আমাদেরকে এখানে বলা আছে যে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আমাদেরকে 7 নম্বরে দুইটা গাণিতিক বাক্য দেওয়া আছে, ঠিক আছে। তো নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য আমাদেরকে কি করতে হবে, নিজের মতো করে গল্প তৈরি করতে হবে, নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করতে হবে। তো দেখেন প্রথম যে গাণিতিক বাক্যটা 200 - 10 গুণন 8, এটা আমাদেরকে দেওয়া ছিল। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, দেখেন আমরা এখানে বলেছি যে ফাতেমা 200 টাকা নিয়ে একটি মিষ্টির দোকানে গেল। কি করলো, ফাতেমা এই যে 200 টাকা নিয়ে একটা মিষ্টির দোকানে গেল। ফাতেমা দেখলো যে একটি মিষ্টির দাম 10 টাকা, দেখেন এখানে 10 আছে, তাহলে একটি মিষ্টির দাম 10 টাকা, 8টি মিষ্টি কিনলে ফাতেমার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে একটা মিষ্টির দাম 10 টাকা আর মিষ্টি কিনছে কয়টা, 8টা, আর দোকানে গেছিল 200 টাকা নিয়ে। তাহলে 200 টাকার থেকে আমরা যদি এই যে একটা মিষ্টির দাম যে 10 টাকা আর মিষ্টি কিনলো 8টা, তাহলে 10 আর 8 এই দুটো গুণ করে
ঠিক আছে, আমরা যেটা পাবো মোট টাকা থেকে যদি সেটা বাদ দেই তাহলে ফাতেমার কাছে কত টাকা থাকবে সেটা পাওয়া যাবে। দেখেন সেটাই বলেছি, ফাতেমার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে ফাতেমার কাছে অবশিষ্ট থাকবে বা ফাতেমার কাছে থাকবে 200 মাইনাস 10 গুণন 8 এত টাকা। তাহলে 200 রাখলাম, 10 আর 8 গুণ করলে 8 10 80, তাহলে 200 থেকে 80 বাদ দিলে 120 টাকা। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের যে 2 নাম্বার গাণিতিক বাক্যটা আছে, এখানে কি বলা আছে যে 6 গুণন 8 যোগ 12 গুণন 2। তো এটার জন্য আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে। তো আমরা এখানে কি বলেছি যে সুমাইয়া 6 টাকা দামের 8টি রাবার। তাহলে এখানে কি আছে 6 গুণন 8, তাহলে বললাম সুমাইয়া 6 টাকা দামের 8টি রাবার। কয়টি রাবার? একটার দাম 6 টাকা হলে কয়টা রাবার কিনছে? 8টা রাবার। তাহলে 6 গুণন 8, তাহলে 6 টাকা দামের 8টি রাবার এবং 12 টাকা দামের 2টি খাতা কিনলো। দেখেন একটা খাতার দাম যদি 12 টাকা হয় তাহলে দুইটা খাতা কিনলো। তাহলে বলছি যে 12 টাকা দামের 2টি খাতা কিনলো। এখন সুমাইয়া মোট কত টাকার জিনিস কিনলো? কত টাকার জিনিস কিনলো? যেহেতু সে কি কি কিনেছে, সে হচ্ছে আমরা এখানে বলেছি রাবার কিনেছে আর খাতা কিনেছে, তাহলে মোট কত টাকার জিনিস কিনেছে, তাই না? তো দেখেন তাহলে মোট জিনিসের দাম সমান কত হবে, যেটা আমাদেরকে দেওয়া আছে আমরা এখানে সেটা লিখলাম। এখন সমাধান করব। 6 × 48 যোগ 12 × 2 = 24, তাহলে 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 আর 4 7, তাহলে 72 টাকা। মোট জিনিসের দাম কত টাকা? 72 টাকা। তো আশা করি আমাদের আজকের অনুশীলনী 5-এর 5.3-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।